রুহানির পা উঁচিয়ে ফ্যান মুছছিল, তাই তার গেঞ্জির কিছু অংশ উপরে উঠে গেছে। আরব যদিও সেদিকে ভালোভাবে তাকায়নি, সে রুহানিকে এই অবস্থায় দেখেই চোখ সরিয়ে নিয়েছে। এদিকে রুহানি কারো উপস্থিতিতে টের পেয়ে নিচে তাকিয়ে আরবকে দেখে থতমত খেয়ে গেল। হুড়োহুড়ি করে চেয়ার থেকে নামতে গিয়ে বালতির সাথে পা আটকে বালতিসহ আরাফের গায়ের ওপর এসে পড়ল। আরাফ সাথে সাথেই রুহানির কোমর জড়িয়ে ধরল। রুহানি চোখ খিচে রেখেছে, আরাফের পুরো গায়ে ফ্যান মোছা ময়লা পানি। আরাফ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। রুহানি চোখ খুলে আরাফকে তার সামনে দেখে লাফিয়ে পিছু যাবে, অমনি উল্টে পড়া বালতির ওপর পা পড়তেই পেছনের দিকে হুমড়ি খেয়ে পড়তে গেল। কিন্তু আরাফ হাত ধরে রুহানিকে আবার নিজের দিকে টেনে আনল। রুহানি হাঁ করে আরাফের দিকে তাকিয়ে রইল, মিনমিনিয়ে বলল, পুরোটাই সিনেমার মতো ছিল। আরাফ দাঁত কটমট করে বলল, একে তো তুমি দিন দুপুরে বানরের মতো ফ্যানের সাথে ঝুলেছিস, তারপর আবার আমার উপর পানি ঢেলে দিয়েছো। রুহানি আরাফকে ছাড়াতেই তার নিচের দিকে চোখ পড়ল। তড়িঘড়ি করে সালোয়ার নামিয়ে ঠোঁট কামড়ে নিচের দিকে তাকালো সে। আরাফ বলল, আমি বাইরে দাঁড়াচ্ছি, তাড়াতাড়ি সব ঠিক করে নাও। আরাফ বেরোতেই রুহানি পুরো ঘর পরিষ্কার করে কাপড় পাল্টে এলো। মোটামুটি 20 মিনিট আরাফ বাইরে দাঁড়িয়ে আছে আর আতিকিয়া জাহানের রুমের দিকে তাকিয়ে ভাবছে। এই মহিলা একটা পুরুষ মানুষকে ঘরে ঢুকিয়ে নিজের রুম বন্ধ করে বসে আছে। অদ্ভুত। একটা ছেলে এসেছে তার মেয়েকে পড়াতে, এই মহিলার তো কোনো পাত্তাই নেই। যেমন হাজব্যান্ড তেমনই ওয়াইফ। তাদের মেয়েটাও একটা ফাজিল। ওরুকে এই জঘন্য পরিবেশ থেকে বের না করলে ও মাথা খারাপ হয়ে যাবে। এদিকে রুহানি রুমের বাইরে মাথা বের করে উকিঝুঁকি দিয়ে আরাফকে খুঁজতে লাগলো। সে খেয়াল করেনি আরাফ তার পাশেই দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আরাফ রুহানির সামনে এসে দাঁড়াতেই সে চমকে উঠল। আরাফ ভেতরে ঢুকে সোজা চেয়ার টেরিয়ে বসে পড়ল। রুহানিও চুপচাপ চেয়ারে এসে বসলো। আরাফ বলল, কালকের পড়া বের করো। রুহানি পড়া বের করতে করতে বলল, স্যার, আপনার গায়ে সব ময়লা পানি পড়েছিল। আরাফ চুপ করে আছে। রুহানি পুনরায় বলল, স্যার, আপনার হাত পা চুলকাচ্ছে না? আরাফ শীতল কণ্ঠে বলল, পড়া বের করো। এখানে ভোগাস আলাপ করতে আসিনি আমি। রুহানি মুখ বাঁকালো আরাফের কথায়, যা আরাফের দৃষ্টি এড়ালো না। এদিকে রুহানি বইয়ের দিকে তাকিয়ে আর মনে ভাবতে লাগলো। কি সিনেম্যাটিক ভাবেই স্যারের উপর ল্যান্ড করলাম। ওয়াও, ভাবতেই নায়িকা নায়িকা লাগছে নিজেকে। রুহানি এসব ভাবতে ভাবতেই আরাফের দিকে তাকালো। আরাফও এতক্ষণ রুহানির দিকেই তাকিয়েছিল, কিন্তু তাদের চোখাচোখি হওয়ার আগেই আরাফ চোখ সরিয়ে নিল। এবার রুহানি আরাফের দিকে ভালোভাবে তাকালো। এতদিন সে আরাফকে ভালোভাবে দেখেনি, আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মনে মনে ভাবলো, স্যার যদি আমার নায়ক হয় তাহলে ভালোই হবে। স্যার দেখতে স্মার্ট আছে, চশমাও পরে, কি কিউট ফেস। পরক্ষণেই ভাবতো, আরে উনি তো ডাক্তার, আমার মতো ইন্টারফেল মেয়েকে তো উনি একটা টোকাও দেবে না। এজন্যই বোধহয় আমাকে পড়াতে আসলে মুখটা বাংলার 5 বানিয়ে রাখে। ইস, এই হ্যান্ডসাম স্যারের সামনে ভীষণ ইনসাল্ট হয়ে গেল আমার। উনি তো আমার ইন্টারের সব নাম্বার জানে। কি বমিটাই না করলো সেই নাম্বার দেখে। মাকে কে বললাম এমন কিউট স্যার রাখার জন্য? রেপুটেশনটাই নষ্ট হয়ে গেল আমার। রুহানিকে পড়িয়ে বেরোনোর সময় অরুণিকার সাথে দেখা হয়ে গেল আরাফের। আরাফ মৃদু হাসতেই অরুণিকা মুখ ঘুরিয়ে নিল। দরজার কাছে এসে আবার দাঁড়িয়ে গেল আরাফ। শুকনো মুখে অরুণিকার দিকে ফিরে জিজ্ঞেস করল, আমার উপর তোর খুব রাগ, তাই না? অরুণিকা চোখ ছোট করে বলল, তুমি কি এমন করলে যে রাগ করব? এই যে তোর সাথে যা হচ্ছে আমি থামাতে পারছি না। অরুণিকা আরাফের দিকে ঝুঁকে চাপা স্বরে বলল। চাইলে কিন্তু থামাতে পারবে। আরাফ ভ্রু কুঁচকে বলল, কিভাবে? আহনাফ তো তোমার সাথেই থাকে। জাস্ট গো অ্যান্ড কিল হিম। আরাফ অরুণিকার হাত শক্ত করে ধরে বলল, কি বলছিস এসব? দেখেছো, পারবে না। আমি জানতামই। যাই বলো, তোমার কাছে আহনাফ আমার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষ। তোরা দুজনেই আমার কাছে গুরুত্বপূর্ণ। ছেলেটা মানসিকভাবে ভেঙে গেছে। আবরারের মৃত্যুর পর তো শুধু কয়েক মাস ছিলি ওখানে। তুই তো দেখিসটি আহনাফকে। আর 5 বছরে ও কেমন পরিবর্তন হয়েছে তুই জানিস না। ওর এই পরিবর্তনে সবাই অনেক চিন্তায় আছে। তোর কি মনে হয় আহু তোর সাথে যা করেছে সবটা সেন্সে থাকা অবস্থায় করেছে?
তাহলে কি সেন্স মাটিতে ফেলে এসেছিল, নাকি ওর ভাই ওর সেন্স নিয়েই 10 তলা থেকে পড়ে গিয়েছিল? আরাফ উঁচু স্বরে বলল। ওরু বেশি বলে ফেলছিস তুই। অরুণিকা উল্টো রাগ দেখিয়ে বলল। প্রথমত, আবরারকে আমি মারিনি, তারপরেও সেই অপবাদ নিয়ে বেঁচে আছি। দ্বিতীয়ত, যার সাথে বিয়ে হয়েছে তার মতো জঘন্য মানুষ আমি আমার জন্মে দ্বিতীয়টা দেখিনি। তুমি কি জানো আরাফ, আমি আমার সেই সো কল্ড হাজবেন্ডের চেয়ে বেশি সেফ ফিল করি ইউনিভার্সিটি সিনিয়রদের সাথে। নিজেই ভেবে দেখো, তোমার গুণধর সো কল্ড অসহায় ভাই আমার জীবনে কেমন অবাহ সৃষ্টি করে দিয়েছে যে আমি তার সাথে কমফোর্ট না। আরাফ চুপ করে রইল সেকেন্ড খানিক পর জিজ্ঞেস করলো। ডিভোর্স কি সত্যিই নিচ্ছিস? ইয়েস, এটাই আমার ফাইনাল ডিসিশন। আমি আমার ডিসিশন সবাইকে জানিয়ে এসেছি। যদিও একটা মায়া ছিল তোমার ভাইয়ের প্রতি, 5 বছর সেই মায়া নিয়েই বেঁচেছিলাম, কিন্তু এখন আমার মন থেকে উঠে গেছে মানুষটা। তার আচরণে সে বিষিয়ে দিয়েছে নিজেকে। এখন আমি ওকে চাই না আর। মন থেকে ওর কাছে আসা, ওর স্পর্শ, ওর চোখাচোখি আমাকে কোনো সাড়া দেয় না। আমি মুভ অন করতে চাই আরাফ। আমি চাই এমন কেউ আমার জীবনে আসুক যাকে ভালোবাসলে আমার প্রেম মায়া কোনোটাই অপাত্রে যাবে না। আমি চাই কেউ আমার যত্ন নিক, আমাকে ভালোবাসুক, আমার সত্য মিথ্যা সব নিয়ে আমাকে ভালোবাসুক। ভালোবাসার মানুষ যদি খুনিও হয়ে থাকে তবুও তাকে ভালোবাসা যায়। ভালোবাসার আকার সম্মানই আসে। সে আমাকে ঘৃণা করে করুক, তবু আমি তাকে ধরে রাখতে চেয়েছি, কিন্তু সে তো ভালোবাসার আকারই দিতে জানে না। তাহলে কোন অদৃশ্য তাকে বিশ্বাস করব আমি? আর আহনাফ চৌধুরী তো আমাকে বিশ্বাসই করে না। যার ভিত্তি দুর্বল, আকারই নেই, তবে এ কেমন ভালোবাসা মিস্টার চৌধুরী? আরাফ আর কিছু বলতে পারল না। সে দরজার বাইরে এসে দাঁড়াতেই চমকে উঠল আহনাফকে দেখে। সে কোনো প্রতিক্রিয়া করতে যাবে তার আগেই আহনাফ ইশারায় তাকে চুপ থাকতে বলল। অরুণিকা ভ্রুকুচকে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ অরুণিকার দিকে তাকিয়ে ক্ষীণ হেসে তার মাথায় হাত রেখে বলল। তোর সুখ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুই যেখানে সুখী হবি সেখানে থাকবি। অরুণিকা স্মিত হেসে বলল। আমার জন্য অন্তত তোমার ভাইকে অনুরোধ করে দেখো, আমার আশেপাশেও যাতে না আসে। ওকে দেখলেই আমার অশান্তি লাগে। মনে হয় মরে যাই। কেন বেঁচে আছি? বাবা মা আমাকে কেন ফেলে গেল? আহনাফ দেয়ালে হেলান দিয়ে ঠোঁট কামড়ে হাসল। সেই হাসিতে মারাত্মক যন্ত্রণা লুকিয়েছিল। আরাফ বুঝতে পেরে নিজেই দরজা টেনে দিয়ে বলল। ভালোভাবে তালা লাগিয়ে দে। অরুণিকা মাথা নেড়ে দরজা বন্ধ করে দিল। আরাফ এবার আহনাফের দিকে তাকালো। আহনাফের চোখ ছলছল করছে। আরাফ তার কাঁধে হাত রেখে বলল। এসবের জন্য কিন্তু তুই নিজেই দায়ী। আহনাফ জিভ দিয়ে ঠোঁট ভেজালো। কেমন যেন মুহূর্তেই শুকিয়ে গেছে তার শরীরের সব জল। ঢোক গিলতেই কষ্ট হচ্ছে তার। গলায় কিছু আটকে গেছে মনে হচ্ছে। আরাফ তার হাত ধরে তাকে নিয়েই নামলো। আহনাফ আরাফের দিকে তাকিয়ে আছে। আরাফ বলল। তুই আমাদের থেকে আলাদা হয়ে যেতে চাচ্ছিস, এজন্যই এই দুর্গতি এসেছে। আহনাফ মনে মনে বলল। আমি তো অনেক আগেই আলাদা হয়ে গেছি। আমি এখন তোদের থেকে অনেক আলাদা। তোরা চাইলেও আমাকে আর ফেরাতে পারবি না। আমি নিজেও ফিরে আসতে চাই, কিন্তু কোনো শক্তি নেই ফেরার। ওরও তো ঠিক বলেছে, তবে ভালোবাসা তো অনেক পরে আসছে। আমার নিজেরই কোনো ভিত্তি নেই, কোনো আকার নেই। পরিস্থিতির সাথে নিজের আকার ধারণ করছি শুধু। ফোন ভাইব্রেট হতেই অরুণিকা মোবাইল হাতে নিয়ে দেখলো ইমানের মেসেজ। অরুণিকা ইমানের ইনবক্সে ঢুকতেই দেখলো হিমালয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংক পাঠিয়েছে ইমান। মুহূর্তেই অরুণিকার পুরো শরীর জুড়ে উষ্ণতা ভিড় করলো। কাপা হাতে লিংকে ঢুকলো সে। চোখ বন্ধ করলো অরুণিকা। লোডিং হচ্ছে আর থেমে থেমে তার বুকটা ধকধক করছে। একটু পর সাদা স্ক্রিনে ভেসে উঠলো একটি নাম। অরুণিকা তা দেখে ভ্রু কুঁচকাল। সত্যি কি এটা হিমালয়ের অফিসিয়াল অ্যাকাউন্ট? নাফ এহিনাফ মালয়, এ কেমন নাম? অরুণিকার সাথে সাথে মেসেজে লিখল। হিনাফ মালয় নামের অর্থ কি? অরুণিকা অপেক্ষা করলো সারাদিন সারা রাত। অপেক্ষা করলো 1 সপ্তাহ, কিন্তু উত্তর এলো না। অরুণিকা হতাশ কণ্ঠে বলল। আমিও একজন যশী মানুষ, আমার মেসেজে রিপ্লাই দেবে কেন?
আজ স্পিকিং টেস্ট এবং 2টা কোর্সের প্রেজেন্টেশন। অরুণিকা তাই আজ কালো পাড়ের সাদা শাড়ি পরে এসেছে। সামনের চুলগুলো ক্লিপ দিয়ে আটকে রেখেছে সে। অরুণিকাকে দেখে ইমান দূর থেকে ইশারায় বোঝালো তাকে বেশ সুন্দর লাগছে। অরুণিকা ইমানের ইশারায় লাজুক হাসলো। আহনাফ ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখে ভেতরে ঢুকে পড়ল। এরপর আহনাফ ধীর পায়ে হেঁটে ক্লাসে ঢুকলো। চেয়ার টেনে বসে পড়ল সে। খুব শান্ত আর শীতল দৃষ্টিতে তাকালো ছাত্রছাত্রীদের দিকে। আহনাফের চাহনি দেখে ক্লাসে পিনপতন নীরবতা বিরাজ করছে। এদিকে মিনিট খানেক পর অরুণিকা ক্লাসে ঢুকলো। আহনাফ তার দিকে সেকেন্ড খানিক তাকিয়ে চোখ সরিয়ে নিল। অরুণিকা তাহসিনের পাশে গিয়ে বসলো। আহনাফ এবার সবাইকে স্পিকিং টেস্টের জন্য তৈরি হতে বলল। টেস্টের ধরন ভিন্ন। প্রতিবার যে কোনো বিষয়ের উপর সবাইকে 10 বা 5 মিনিট বলতে দেয়া হয়, কিন্তু এবার আহনাফ প্রজেক্টর চালু করলো। শব্দহীন ভিডিও দেখালো প্রতিটি গ্রুপকে। ভিডিও দেখার পর সেই ভিডিওটির পরিবেশ পরিস্থিতি বুঝে সেই সম্পর্কে প্রতিটি শিক্ষার্থীকে আলাদাভাবে মতামত রাখতে হবে। প্রতিটি গ্রুপ তাদের স্পিকিং টেস্ট শেষ করে চলে গেল। অরুণিকা আর তাহসিনী ক্লাসে বসেছিল। আহনাফ তাহসিনের টেস্ট আগে নিয়ে তাকে ছেড়ে দিল। অরুণিকা চুপচাপ বসে আছে বেঞ্চে। সে মনে মনে ভাবছে আহনাফ তার সাথে আবার কিছু একটা করবে, নয়তো সবার শেষে কেন তাকে ডাকছে। তাহসিন বেরোতেই আহনাফ বলল। অরুণিকা চৌধুরী, কাম। অরুণিকা আহনাফের সামনে এসে দাঁড়ালো। আহনাফ ল্যাপটপে একটা ভিডিও চালু করলো। অরুণিকা ভিডিওটির দিকে কিছুক্ষণ তাকিয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ শক্ত মুখে তাকিয়ে আছে অরুণিকার দিকে। ভিডিওটা একটা সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া, যেখানে 14-15 বছরের একটা মেয়ে 8-9 বছরের ছেলেকে জোরে জোরে চড় মারছে, কখনো বা চুল টেনে দিচ্ছে, কখনো বা তাকে রোমে আটকে রেখে ভয় লাগাচ্ছে। আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে অল্প বয়সী এক ছেলে বহুতল ভবন থেকে নিচে পড়ে গেছে, মানুষজন তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ভিডিও বন্ধ করলো আহনাফ আর শীতল দৃষ্টিতে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা মাথা নিচু করে বলল, ইয়েস, আই ওয়াজ দ্য গার্ল। Now share your opinion about this footage. My first question is, how did you do that? অরুণিকা মাথা নামিয়ে বলল, I was child. I got angry for his stupid behavior and that's why I expelled him. Did you satisfy after slapping my brother? Yes, I was satisfied at that time. I didn't know about his illness. Last question. Did you satisfy after taking his life? অরুণিকা শক্ত কণ্ঠে জবাব দিল। I didn't kill him. আহনাফ হাসল। অরুণিকা আহনাফের দিকে ঝুঁকে এসে বলল, আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্য আহনাফ। আমি খুন করিনি তোমার ভাইকে। আবরারকে আমি ধাক্কা দিইনি। আর এটাও সত্য ও নিজে নিজে ছাদ থেকে পড়ে যায়নি। ওর খুন ঠিকই হয়েছে, তবে সেই মানুষটা আমি না, অন্য কেউ। আমি চিনি তাকে, আমি তাকে দেখেছি। ছাদে আমার চোখের সামনে সেই মানুষটা তোমার ভাইকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল। আমি আবরারকে বাঁচাতে গিয়েছিলাম। সেদিন সন্ধ্যায় আমাকে দেখে সেই মানুষটা পালিয়ে নিচে নেমে গেছিল। আমি আবরারের কাছে গিয়েছি, কিন্তু আমার শক্তি দুর্বল ছিল। আমি ওকে ধরে রাখতে পারিনি। আমার হাত ফসকে ও নিচে পড়ে গিয়েছিল। আহনাফ উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, মা নিজ চোখে দেখেছে তুমি আবরারকে ধাক্কা দিয়েছ। তোমার মা ছাড়া আর কেউ যদি দেখে থাকতো তাহলে আমি নিজেই এই কথা বিশ্বাস করে দিতাম। আহনাফ ভ্রু কুঁচকে তাকালো অরুণিকার দিকে। অরুণিকা ক্ষীণ হেসে বলল, আই এম সরি, আমি টেস্ট কন্টিনিউ করতে পারিনি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলবো, আমি তোমাকে সেই মানুষটার পরিচয় দিতে পারবো না। যেদিন তুমি অন্ধভাবে কাউকে বিশ্বাস করা বন্ধ করবে, যুক্তি দিয়ে চিন্তা করবে, আমি সেদিন তোমাকে যুক্তি দিয়ে সত্যটা বলবো। কিন্তু এখন যদি বলি, তোমার বন্ধুত্ব আমার জীবন আরো অন্ধকারচ্ছন্ন করে দেবে। নিজের জীবনের মায়া আছে দেখেই চুপ করে আছি। আবরারের মৃত্যুর মিথ্যে অপবাদ দিয়ে তোমরা আমার হৃদয়ে কত টন পাথর চাপিয়ে দিয়েছো তোমরা নিজেরাও জানো না। খুন না করেও খুনি হয়েছি আমি। ওই এলাকার সবাই জানে একটা 16 বছর বয়সী মেয়ে 10 বছরের মানসিক প্রতিবন্ধী ছেলেকে জেলের বসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। অথচ আমার জীবনটাই সেই অপবাদে কতটা পিছিয়ে গেছে তা তোমরা কেউ বুঝবে না।
যদি কখনো সত্য সামনে আসে আমাকে কি সময়গুলো ফেরত দিতে পারবে আহনাফ? আমার যেই রাত দিন তোমাদের দেয়া মিথ্যে অপবাদে অস্ত্র মুছতে মুছতে কেটেছে, পারবে সেই রাত দিন হাসিতে রূপান্তর করতে? পারবে না। অরুণিকার হাত ধরে আহনাফ জিজ্ঞেস করল, সত্যি বলে দে অরু, আমি বিশ্বাস করব। যদি বলি তোমার কাছের কেউ, আহনাফ ভ্রু কুঁচকে তাকালো। অরুণিকা বলল, যদি বলি তোমার দাদা, বিশ্বাস করবে? আহনাফ চেঁচিয়ে বলল, মাথা খারাপ হয়ে গেছে তোর? যদি বলি তোমার দাদি, বিশ্বাস করবে? আহনাফ শীতল কণ্ঠে বলল, উল্টা পাল্টা কথা বলবি না, আবরার সবার জান ছিল। যদি বলি তোমার বাবা, বিশ্বাস করবে? অরুণিকার হাত মুড়ে দিয়ে আহনাফ বলল, নিজের অপরাধ অন্য কারো ওপর চাপিয়ে দিতে চাচ্ছিস? যদি বলি তোমার মা, বিশ্বাস করবে? আহনাফ এবার অরুণিকার গলা চেপে ধরে বলল। অন্তত বিশ্বাস হওয়ার মতো কিছু তো বলতে পারতি। অরুণিকা ক্ষীণ হেসে বলল। জানতাম। সে এবার আহনাফের হাত সরিয়ে দিয়ে বলল, কাউকে ভালোবাসা অনেক কঠিন আহনাফ। তোমার জন্য মায়া হয় আমার, এত মায়া হয় যে আমি মনে প্রাণে চাই তুমি আমাকে খুনি ভেবেই বেঁচে থাকো। যত সহজে আমাকে খুনি ভেবে ফেলেছো, ঠিক ততটা সহজে আসল খুনিকে মেনে নিতে পারবে না তুমি। অনেক কষ্ট হবে তোমার, সহ্য করতে পারবে না তুমি সেই কষ্ট। তোমার পৃথিবী ঘিরে তোমার দাদা দাদি, তোমার বাবা মা। আমি ক্ষণিকের অতিথি, আমাকে ছেড়ে দিলে অন্য কেউ সেই স্থান দখল করে নেবে। তুমি শীঘ্রই অন্য কারো হতে পারবে। এবার না হয় তুমি তোমার পরিবারের পছন্দেই বিয়ে করে নিও, দেখে নিও তুমি সুখী হবে, তোমার সংসার টিকবে। চৌধুরী ম্যানশন কতটা ভয়ঙ্কর আমি ছাড়া আর কেউ জানে না। আহনাফ অরুণিকার কাছে আসতে যাবে, অরুণিকা তাকে থামিয়ে দিয়ে বলল, মুক্তি দাও আমাকে, তুমি নিজেও মুক্তি পাবে। এই বলে বেরিয়ে পড়ল অরুণিকা। আহনাফ ধপ করে চেয়ারে বসে পড়ল। মাথাটা ভারী ভারী লাগছে তার। ভাবতে লাগলো, ওর যদি সত্যি বলে তাহলে মা মিথ্যে বলছে, কিন্তু কেন? মা কাকে বাঁচাতে চাচ্ছে? বাবাকে, দাদাকে, নাকি দাদিকে? এই জন্যই কি বাবা কেস করেনি ওর বিরুদ্ধে? বাবাই মেরেছিল আবরারকে? না না, অসম্ভব। বাবা তো আমার চেয়ে বেশি ভালোবাসতো আবরারকে। তাহলে কি দাদা? কিন্তু উনি তো প্রায়ই আবরারের সাথে থাকতো, আবরারের সাথে সময় কাটাতো, ভালোই লাগতো দাদার। তাহলে কি মা, দাদি? কখনোই না, ওদের পক্ষে এই কাজ করা সম্ভবই না। মা তো রাত দিন জেগে থাকতো আবরারের জন্য। আবরার অসুস্থ হলে মাকে কতবার কাঁদতে দেখেছি। আমার জন্য তো মাকে এতটা অস্থির হতে দেখিনি আমি। আর দাদি, আবরার একবার সিঁড়ি থেকে পড়ে যেতেই পুরো বাড়ি মাথায় তুলেছিল দাদি। তাহলে ওরু এই কথা কেন বললো? ওরু কি ইচ্ছে করে কথা ঘোরাচ্ছে? প্রথম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ। ভার্সিটি থেকে 2 সপ্তাহের ছুটি পেয়েছে অরুণিকা। শুয়ে বসে দিন কাটছে তার। আজও প্রতিদিনের মতো বারান্দায় বসেছিল। তখনই নোটিফিকেশনের শব্দ শুনে অলস হাতে ফোন নিল। নোটিফিকেশনে হিমালয়ের অ্যাকাউন্ট থেকে মেসেজ এসেছে দেখে ধরফড় করে রুমে ঢুকে ফ্যান চালু করে বিছানায় পা গুটিয়ে বসে পড়ল সে। মেসেজটি পড়ল অরুণিকা। সেখানে লেখা, অরুণিকা ভ্রু কুঁচকে ভাবতে লাগলো এখন কি লিখবে সে। অনেক ভাবাভাবির পর লিখল, জানার আগ্রহ ছিল, কারণ এহিনাফ আলয় নামটা রহস্যময়। আপনার লেখা পড়েছি, খুব রহস্য নিয়ে লেখেন, বেশ ভালো লাগে পড়তে। অরুণিকা অপেক্ষা করতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর উত্তর এলো। অরুণিকা ফোনের কাছেই ছিল। উত্তর এলে তৎক্ষণাৎ ফিরতি লিখতে বসলো সে। আবার না কখন অনলাইন থেকে চলে যায়। দীর্ঘ করলেও সমস্যা নেই। এইটুকু লিখে অরুণিকা মুখ চেপে হেসে বলল, মনে হচ্ছে ফ্লার্ট করছি, সমস্যা নেই। ইনি আমার একমাত্র সেলিব্রিটি লেখক ক্রাশ, একটুখানি ফ্লার্ট তো করাই যায়। প্রত্যুত্তর এলো মিনিট খানেক পর। হ্যাঁ শুনেছি। অরুণিকা ভ্রু কুঁচকে লিখল, বুঝলাম না কেন? না, আপনাকে তো বোধহয় কেউই দেখেনি।
বেশ গভীর চিন্তা ভাবনা আপনার। অরুণিকার মেসেজটি হিমালয় দেখেও কোনো উত্তর দিল না। উত্তর না আসায় বেশ অস্থির হয়ে পড়ল অরুণিকা। এমন অস্থির কেন লাগছে তার? ফোনটা পাশে রেখে শুয়ে আছে সে। কিছু সময় পর আবার ফোনের নোটিফিকেশনের শব্দ হলো। অরুণিকা তড়িঘড়ি করে ফোন হাতে নিতেই দেখলো হিমালয়ের মেসেজ এসেছে। সে লিখেছে,